দেড় বছর পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। ক্যাম্পাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। থাকছে না গণরুম, বললেন উপাচার্য। ম্যামরা আমাদের অনেক সুন্দরভাবে বরণ করে নিল, অনেক ভালো লাগছে আর কি। অনেক কিছুই মিস করেছি, বিভিন্ন প্রোগ্রাম, বন্ধুদের সাথে আড্ডা, ক্লাস। সকলে যদি সচেতন হই তাহলে দেখবেন ঠিকই সুন্দর একটা ভালো পরিবেশ চলে আসছে, যেখানে গণরুম ঠাসাঠাসি করে অনেক শিক্ষার্থী না থাকে। আমলা নয়, রাজনীতিবিদদের কথাতেই চলছে দেশ, বললেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। দুর্নীতি বন্ধ না হলেও ভোগান্তি কমার দাবি। আমলাতন্ত্র আর জনপ্রতিনিধির, বিশেষ করে ডেমোক্রেসি পরিপূরক। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার ঋণ জালিয়াতির মামলার রায় পেছালো। পরবর্তী তারিখ 21 অক্টোবর। মিয়ানমার থেকে অস্ত্র ও মাদক পাচার রোধে প্রয়োজনে গুলি চালানো হবে, সিলেটে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সীমান্ত সুরক্ষায় নেওয়া হবে সমন্বিত কার্যক্রম। অর্থনীতির সাথে তাল মিলিয়ে এগুতে পারেনি বিমা খাত। মূলধন থেকে গেছে 30 থেকে 40 কোটি টাকায়। গ্রাহক ও শেয়ার হোল্ডারদের আস্থা বাড়ানোর তাগিদ। কাল বিসিবির আলোচিত নির্বাচন, 23 পদের বিপরীতে প্রার্থী 31 জন। প্যানেল উন্মুক্ত থাকায় যোগ্যদের আসার সুযোগ দেখছেন সভাপতি। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়া দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। এবার জানাবো বিস্তারিত খবর। করোনা মহামারীর কারণে 1.5 বছর বন্ধ থাকার পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল। সকাল থেকে ক্যাম্পাসের হলগুলোতে আসতে শুরু করেছে বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। এ সময় হল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ফুল ও চকলেট দিয়ে বরণ করে নেয়। এর আগে সকালে বিজয় একাত্তর হল পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। বলেন, বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী অন্তত প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা টিকা কার্ড দেখিয়ে হলে প্রবেশ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন করা হবে বলেও জানান তিনি। বলেন, আবাসিক হলগুলোতে আর থাকছে না গণরুম। হল খোলার পর করোনা সংক্রমণ বাড়লে কি হবে এমন প্রশ্নে উপাচার্য জানান, তখন আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে। হলে সবকিছুই মিস করেছি, কারণ হলের প্রত্যেকটা দেয়াল থেকে শুরু করে হলের প্রত্যেকটা জিনিসপত্র আমাদের মিস করার মতো। অনেক কিছুই মিস করেছি, বিভিন্ন প্রোগ্রাম, বন্ধুদের সাথে আড্ডা, ক্লাস। ম্যামরা আমাদের অনেক সুন্দরভাবে বরণ করে নিল, অনেক ভালো লাগছে আর কি। পুরনো ফ্রেন্ডদের দেখতে পাচ্ছি, অবশ্যই অনেক ভালো লাগতেছে। সকলে যদি সচেতন হই, ভালো মূল্যবোধ পোষণ করি, তাহলে দেখবেন যে আপনাদের প্রত্যাশা মোতাবেক একদিন দেখবেন ঠিকই সুন্দর একটা ভালো পরিবেশ চলে আসছে, যেখানে গণরুম ঠাসাঠাসি করে অনেক শিক্ষার্থী না থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাকিল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। শাকিল, হলে এখন পর্যন্ত যারা উঠেছেন তাদের টিকার বিষয়টি কি নিশ্চিত করা হয়েছে? রবিন, এখন পর্যন্ত যারা প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন শুধুমাত্র তারাই। অনার্স, শেষ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ওঠার সুযোগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং সেটি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা হলে উঠছেন, ছাত্রী এবং ছাত্রদের হলে তাদের প্রথম ডোজের টিকার কার্ড কিন্তু জমা রাখা হচ্ছে এবং তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্ড প্রদর্শন করা হচ্ছে। এবং প্রত্যেকটি হলের সামনে কিন্তু সংশ্লিষ্ট হলের হাউস টিউটর এবং কর্মকর্তারা বসছেন, সেখানে এন্ট্রি করেই শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারছেন। এবং সেটি দেখার আগে নিশ্চিত করা হচ্ছে যে তিনি আসলে কোন বর্ষের শিক্ষার্থী, কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা শুধুমাত্র এই আজকে অর্থাৎ প্রথম দফায় তারা বিশ্ববিদ্যালয় হলগুলোতে উঠতে পারবেন। পরবর্তীতে করোনা সংক্রমণ কমার প্রেক্ষিতে এবং ভ্যাকসিনেশনের কার্যক্রম বিস্তৃত হওয়ার প্রেক্ষিতে অন্য বর্ষ অর্থাৎ তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের হলে ওঠার সুযোগ দেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে বারবার যে এবার কোনো অবস্থাতেই হলের ফ্লোরিং অর্থাৎ গণরুম যে সংস্কৃতি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলোতে বিশেষ করে, সেই সংস্কৃতি আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাখতে চায় না। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে তারা আর ফ্লোরে থাকতে দিতে চায় না। এবং এর ফলে যেটা করতে চায় তারা, যে যাদের শিক্ষাবর্ষ শেষ হয়ে গেছে তাদেরকে আর হলে নতুন করে উঠতে দেওয়া হবে না। এবং সেই সমস্ত ফাঁকা সিটগুলোতে প্রথম বর্ষের যারা এতদিন গণরুমে ছিলেন তাদেরকে আবাসনের ব্যবস্থা করা হবে, এমনটাই উপাচার্য সকালে পরিদর্শন করেও বলেছেন। এবং আমি বেশ কয়েকটি হলের প্রভোস্টদের সঙ্গেও কথা বলেছি, তারাও কিন্তু একই বিষয়টি করার জন্য
নিশ্চিত করেছেন আমাকে যে এখন থেকে আর কোনো গণরুম সংস্কৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে না। সাইফুদ্দিন। ধন্যবাদ সহকর্মী শাকিল হাসান। দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে। আজ হচ্ছে এ ইউনিটের পরীক্ষা। সকাল 9:30টায় শুরু হয়ে 3টি শিফটে বিকেল 4টা পর্যন্ত চলবে পরীক্ষা। আজ এই ইউনিটের অধীন মানবিক বিভাগের কলা অনুষদ সহ 28টি বিষয়ের উপর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে এই ইউনিটের 1971টি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নিয়েছে 43,558 জন পরীক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে 23 জন। পরীক্ষার হলে প্রবেশপত্র, পরীক্ষা সংক্রান্ত উপকরণ এবং কাগজপত্র ছাড়া সব ধরনের ইলেকট্রনিক যন্ত্র নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। পরীক্ষা চলাকালীন সময়ে পুরো ক্যাম্পাস জুড়ে নেওয়া হচ্ছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। অ্যাডমিশনের প্রশ্ন কখনোই সহজ হবে না, যেহেতু সারা বাংলাদেশ এখানে পরীক্ষা দিচ্ছে, টাফ কম্পিটিশনই হবে, তবে খারাপ না। প্রশ্নপত্র তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে, স্বাস্থ্যবিধি অনেক টাইটলি মানা হয়েছে। তার পরীক্ষা ভালোই দিছে আলহামদুলিল্লাহ, পরীক্ষার ব্যবস্থা খুব ভালো ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে পরীক্ষা হয়েছে ওইভাবে যদি রাজশাহী হইতো তাহলে একটু ভালো হইতো। আমাদের ভোগান্তি অনেক হয়েছে। রাজশাহীতে যেতে চাই মওদুদ রানার কাছে। রানা, এত শিক্ষার্থী নিশ্চয়ই উচ্ছ্বসিত, আগ্রহীও তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে, কিন্তু স্বাস্থ্যবিধি মানাটা একটা বড় চ্যালেঞ্জ। সেটা কিভাবে নিশ্চিত করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? রবিন, পরীক্ষার হলে এক চিত্র, পরীক্ষার বাইরে আরেক চিত্র। পরীক্ষার হলের মধ্যে আসলে শতভাগ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, কিন্তু বাইরে আসলে তেমনটি না। আমরা যদি একটু দেখি যে দ্বিতীয় শিফটের পরীক্ষা, অর্থাৎ প্রতিদিন 3টি শিফট করে পরীক্ষা হচ্ছে, সকাল 9:30টা থেকে 10:30 পর্যন্ত প্রথম শিফট, আর কিছুক্ষণ আপনি দেখতেই পাচ্ছেন যে সেখানে জটলা, অনেকের মুখে মাস্ক এবং তারা খুব কাছাকাছি অবস্থান করছে। আসলে এটি সারা দিনের চিত্র রাজশাহী ক্যাম্পাসে গত 3 দিন ধরে। আমরা যেটি দেখেছি যে প্রত্যেক দিনই অন্তত লাখখানেক মানুষ ক্যাম্পাসে গত 3 দিন ধরে আমরা যেটি দেখেছি যে প্রত্যেক দিনই অন্তত লাখখানেক মানুষ ক্যাম্পাসে সকাল থেকে বিকেল পর্যন্ত অবস্থান করে। তার মধ্যে অধিকাংশের আসলে খুব বেশি স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা সেটি নেই। তারা খুব কাছাকাছি থাকেন, তারা খোশ গল্প করেন এবং যে ন্যূনতম স্বাস্থ্যবিধি মানার জন্য মাস্কটি পরা দরকার সেটিও আসলে মানেন না। আমরা নিয়ে কথা বলেছিলাম কর্তৃপক্ষের সাথে। কর্তৃপক্ষ বলছেন যে তারা আসলে পরীক্ষার হলে তারা শতভাগ চেষ্টা করছেন যে কেউ যাতে স্বাস্থ্যবিধি অমান্য না করেন, এবং তারা প্রতিটি বেঞ্চে 2 মাথায় আসলে 2 জন করে শিক্ষার্থী বসার ব্যবস্থা করেছেন। ফলে সেখানে নির্দিষ্ট যে দূরত্ব মানার কথা সেটি মানা হচ্ছে, এবং একই সাথে যখন পরীক্ষার হলে ভর্তিচ্ছুরা প্রবেশ করছেন তখন তাদের যে হ্যান্ড স্যানিটাইজ করা, মাস্ক পরাটি নিশ্চিত করা সেটি তারা করছেন। কিন্তু তারা বলছেন যেহেতু রাজশাহী নগর জুড়েই এখন মানুষের সংখ্যা অনেক বেশি, প্রায় তাদের যে স্বাস্থ্যবিধি সেটি নিশ্চিত করা যাচ্ছে না, এবং একই সাথে আবাসনের সংকট রয়েছে সেটিও আপনি জানেন। অনেকেই আশেপাশের যে আবাসনের সংকট রয়েছে সেটিও আপনি জানেন। অনেকেই আশেপাশের যে মসজিদগুলো রয়েছে সেখানে অবস্থান করছেন, বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে অবস্থান করছেন। ফলে এখানে আসলে স্বাস্থ্যবিধি মানার যে ব্যাপারটি সেটি আসলে পুরোপুরি নিশ্চিত করা যাচ্ছে। সহকর্মী মওদুদ রানা জানাচ্ছেন রাজশাহী থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের খবর। আমলারা নয়, দেশ চালাচ্ছেন রাজনীতিবিদরাই, এ কথা স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। তার দাবি, জনপ্রতিনিধিদের নির্দেশনা বাস্তবায়ন করছেন সরকারি কর্মচারীরা। বলছেন নির্বাচিত নেতার প্রশাসন পরিপূরক, দুপক্ষের মধ্যে কোনো বিরোধ নেই। করোনায় মাঠ প্রশাসনকে নির্দেশনার জন্য জেলায় সচিবদের সাময়িক দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। বলেন দুর্নীতি পুরোপুরি বন্ধ না হলেও সরকারি দফতরে সেবা নিতে আসাদের ভোগান্তি কমেছে। তার সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। বরিশালে ইউনোর সাথে মেয়রের বিরোধ, সেটিকে কেন্দ্র করে তার সরকারি বাসভবনে হামলা। তোলপাড় করা সে ঘটনায় সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের আপত্তিকর ভাষায় বিবৃতি। এসব ঘটনায় ফের আলোচনায় আসে আমলাদের সাথে রাজনৈতিক নেতাদের বিরোধের ইস্যুটি। পরে সমঝোতা বৈঠক, ঝামেলার আপাত অবসান। এই ঘটনায় সব পক্ষই উত্তেজিত ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলছেন মিটে গেছে সেই ঝামেলা। সংসারে বসবাস করলে স্বামী স্ত্রীও হয়। আমাদের সাথে রাজনৈতিক দল বা নেতৃত্বের সঙ্গে সংসার হচ্ছে আমাদের অবিচ্ছেদ্য। আমাদের যে পরিস্থিতি তাৎক্ষণিকভাবে হয়েছিল, সবার ভিতরে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছিল। সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে কিছু কঠোর ব্যবস্থাও নেওয়া হয়েছে। এখন কিন্তু উত্তেজনা প্রশমিত। বরিশালের সেই ঘটনার জেরে রাজনীতিক না আমলা, রাষ্ট্র কারা চালায় সেই বিতর্ক উত্তাপ ছাড়িয়েছে সংসদেও। করোনাকালে 64 জেলায় সচিবদের দায়িত্ব দেওয়ারও কঠোর সমালোচনা করেন এমপিরা। দেশ চালাচ্ছে আমরা রাজনীতিবিদরা এখন তৃতীয় লাইনে দাঁড়িয়ে আছি। যারা নির্বাচিত প্রতিনিধি
তাদের জন্য নির্ধারিত স্থান যে আছে সেইখানে তাদের থাকা উচিত। মুখ্য সচিব জানালেন, নির্বাচিত নেতারাই সিদ্ধান্ত নেন আর তা বাস্তবায়নের দায়িত্ব সরকারি কর্মচারীদের। মূলত করোনার সময় ত্রাণ ও চিকিৎসা কার্যক্রমে মাঠ প্রশাসনকে সহায়তা করতে জেলায় সচিবদের দায়িত্ব দেওয়া হয় বলেও উল্লেখ করেন তিনি। জেলার কোনো কাজের সমন্বয় কিন্তু সচিবকে দেওয়া হয়নি। সচিবকে করোনা কালের যে সংকটটা সেটাকে গাইড করার জন্য দেওয়া হয়েছে। যারা আমরা চাকরি করি পাবলিক সার্ভিসকে গাইড করে হচ্ছে পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আমলাতন্ত্র আর হচ্ছে জনপ্রতিনিধির বিশেষ করে ডেমোক্রেসি পরিপূরক সকল মন্ত্রী মহোদয়দেরকে জিজ্ঞেস করেন যে মন্ত্রণালয়ের দায়িত্বে কে, উনি নাকি সচিব। তো আমার মনে হয় মন্ত্রী মহোদয়রা বলবেন যে ওনারাই দায়িত্বে আছেন। জানান, সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ায় তারা যে কোনো সময়ের চেয়ে ভালো আছে। ফলে সেবা নিতে আসা মানুষের ভোগান্তিও কমেছে বলে দাবি করেন এই শীর্ষ আমলা। সবাই দুর্নীতি মুক্ত হয়ে গেছে সেটা আমি দাবি করছি না, বা দুর্নীতি ধরেন শুধুমাত্র অর্থনৈতিক যে তা কিন্তু না। আপনার সঙ্গে আমি গেলাম, আমি ওই যে স্যার না বলাতেই কিন্তু দুর্ব্যবহার শুরু করে দিয়েছে, এটাও কিন্তু এক ধরনের দুর্নীতি, তাই না? তো আচরণের প্রবলেম আছে, সেরকম অনেক প্রবলেম এখনো পর্যন্ত আছে। আমি বলছি না যে একদম ভালো হয়ে গেছে, স্পিড তো বেড়েছে, তো তাহলে আপনার কাজ হয় নাই সেটা কথাটা ঠিক না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত গ্রহণে জনপ্রতিনিধিদেরই সর্বোচ্চ গুরুত্ব দেন বলেও জানান ডক্টর কায়কাউস। ওনার একটা তৃণমূল পর্যায়ে পর্যন্ত নেটওয়ার্ক আছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ঋণ জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সহ 11 জনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা 21 অক্টোবর। আজ ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম অসুস্থ থাকায় রায়ের দিন পেছানো হলো। সকালে মামলার 7 আসামিকে হাজির করা হয়েছে আদালতে, তবে পলাতক আছেন এসকে সিনহা সহ 4 জন। এর আগে 14 সেপ্টেম্বর একই আদালতে মামলাটির উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষের দাবি, সঠিকভাবে পর্যালোচনা করলে সর্বোচ্চ সাজা হতে পারে যাবজ্জীবন। এরপর রায় ঘোষণার জন্য 5 অক্টোবর ধার্য করেন আদালত। এর আগে 29 আগস্ট আদালতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। 2019 সালের 10 জুলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় মামলাটি দায়ের করা হয়। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এ মামলার বাদী। আইনের ঊর্ধ্বে কেউ নয়, ভেবেছিলাম যে আমাদের আজকে রায়টা আমরা পাবো, আমরা মামলাটা প্রমাণ করতে সমর্থ হয়েছিলাম। এখন বিচারক অসুস্থ হয়ে পড়লে তো আমাদের আর কিছু করার থাকবে না। অসুস্থ হয়ে পড়েছেন, উনি সুস্থ হয়ে আসলে 21 তারিখে যেহেতু ডেট আছে, আমরা আশা করবো 21 তারিখে আমাদের জাজমেন্ট পাবো। জাস্টিস সিনহা সাহেব পলাতক অবস্থায় আছেন। আমরা প্রমাণ করতে সমর্থ হয়েছি যে ওনারা কোনো অফেন্স কমিট করেন নাই, এবং ওনাদের জন্য আমি বিলিভ করি হয়তো আইনের ওই অনুকম্পাটুকু আমরা পাবো যাতে আমরা সেখান থেকে খালাস হয়ে যেতে পারি। সার্চ কমিটির মধ্য দিয়ে গঠন করা হবে নির্বাচন কমিশন। এ নিয়ে সংশয়ের কারণ নেই এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সাভারের আমিনবাজার সেতুর কাজ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, নির্বাচনের নামে কোনো ছেলে খেলা হবে না। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় তাই অনুসরণ করা হবে। ওবায়দুল কাদের বলেন, আমিনবাজার দ্বিতীয় সেতুর প্রায় 25% কাজ শেষ হয়েছে, যা আগামী বছরের শুরুতে শেষ হবার কথা। কোনো নির্বাচন খেলা হবে না। নির্বাচনের মতোই নির্বাচন হবে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক সেভাবে নির্বাচন হবে। মিয়ানমার থেকে অস্ত্র, মাদক ও মানব পাচার রোধে প্রয়োজনে গুলি চালানো হবে, একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে সিলেটে ভারত সরকারের দেয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। বলেন, সীমান্তে গুলি চালায় না বাংলাদেশ। এই সুযোগে বিভিন্ন সময় মিয়ানমার থেকে অস্ত্র এবং মাদক দেশে প্রবেশ করে। তবে চোরাচালান রোধে এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সীমান্ত সুরক্ষার ব্যবস্থা করা হবে। মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা নেতা হত্যার ঘটনায় জড়িতরা আইনের আওতায় আসবে। নিজেদের ব্যবসার জন্য বিভিন্ন এনজিও সংস্থা বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের অস্থিতিশীল করে তুলেছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। মায়ানমার এবং বাংলাদেশ বর্ডারে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কখনো গুলি চালাবো না। কালকে আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে, আগামীতে আমরা গুলি চালাবো। তখন এই ধরনের এই যে অপকর্ম, ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং কিংবা এই অস্ত্র পাচার, আগামীতে এইগুলো আসা সম্ভব হবে না।
কর্ণফুলী টানেলের দ্বিতীয় মুখ উন্মোচন আগামী শুক্রবার সকালে একনেক বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বর এই টানেলের মুখ উন্মোচনের কথা থাকলেও আগে খুলে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠকে ৬,৫৫১ কোটি টাকার ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হচ্ছে। এছাড়াও বাড়ছে সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্পের মেয়াদ। প্রকল্পটি বাস্তবায়নে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর একনেক সভায় অনুমোদন দেওয়া হয় ৪,৫৯৭ কোটি টাকা। তবে ৫ বছর পর ৬৩% ব্যয় বাড়িয়ে এখন নতুন প্রস্তাব করা হয়েছে ৭,৫১৮ কোটি টাকা। মাদারীপুরে হাতবোমা বিস্ফোরণে একটি ঘর বিধ্বস্ত হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। গতরাত 1টার দিকে কালকিনি উপজেলার শিরিখান ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের সদস্য মান্নান মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন শিরিখান ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের নুরাই ব্যাপারীর ছেলে ইয়ামিন ব্যাপারী ও দক্ষিণকান্দি গ্রামের মৌজালি শিকদারের ছেলে সুমন শিকদার। স্থানীয়রা জানায়, মান্নান মোল্লার একটি পরিত্যক্ত ঘরে বসে হাতবোমা তৈরি করছিল কয়েকজন যুবক। রাত 1টার দিকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে ওই ঘরটি বিধ্বস্ত হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে 2 জনকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের 2 জনকে পাঠানো হয় বরিশাল মেডিকেলে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তাদের ধারণা, ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়াতে এটি হয়ে থাকতে পারে। 2 বান্ধবী ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামির ফাঁসি কার্যকর হয়েছে যশোর কেন্দ্রীয় কারাগারে। সোমবার রাত 10:45 তাদের ফাঁসি কার্যকর হয়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলার খাসকররা ইউনিয়নের রায়লক্ষ্মীপুর গ্রামের 2 আসামি আজিজুল ওরফে আজিজ ও মিন্টু ওরফে কালুর ফাঁসি কার্যকর করা হয়। আসামিদের শেষ ইচ্ছা অনুযায়ী পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎ ও পছন্দের খাবারও খাওয়ানো হয়। 2003 সালের 27 সেপ্টেম্বর আলমডাঙ্গা থানার জোরগাছা গ্রামের কমেলা খাতুন ও তার বান্ধবী ফিঙ্গে বেগমকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে রাখা হয় রায়লক্ষ্মীপুর মাঠে। এই ঘটনায় খুনের পরদিন নিহত কমেলা খাতুনের মেয়ে নার্গিস বেগম আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় দণ্ডপ্রাপ্ত ওই 2 জন সহ 4 জনকে আসামি করা হয়। অপর 2 জন হলেন একই গ্রামের সুজন ও মহিন। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা কার্যকরের পর মধ্যরাত থেকে উপকূলে ফিরছেন চট্টগ্রামের জেলেরা। অলস সময় কাটছে কারো, কেউ বা ব্যস্ত বোট ও জাল মেরামতে। কর্ণফুলী নদী তীরে নোঙর করেছে মাছ ধরার নৌকা। তবে এবার নির্দিষ্ট সময়ের আগে নিষেধাজ্ঞার কারণে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ আহরণ হয়নি বলছেন জেলেরা। সরকারি সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ অনেকের। রোববার মধ্যরাত থেকে মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে ডাঙায় ফিরতে শুরু করেছে জেলেরা। ঘাট এলাকায় এখন মাছ ধরার সরঞ্জামাদি গোছাতে ব্যস্ত তারা। 22 দিনের নিষেধাজ্ঞার এ সময়ে ইলিশ আহরণ, বেচাকেনা, পরিবহন, মজুদ ও বিনিময় বন্ধ। ফলে সাগর থেকে ফিরছেন বেশিরভাগ জেলে। দিনে চলছে জাল, বোটের ইঞ্জিন সহ অন্যান্য সরঞ্জাম ডাঙায় তোলার কাজ। জালের কাজ করতে আছে, জাল অনেক জালের কাজ করতে, জাল ছিঁড়ে গেছে, মিলিয়ে গেছে, এই নতুন জাল কাজ টাজ করতে আছে। এই জন্য কেউ জাল মেরামত, কুটি মেরামত লোকজন বিদায় করবে। রাতে ফিরে আসছি, জাল চাল সব নিয়ে আসি, এখন যাগুলো আছে সব নিয়ে বাসায় নিয়ে। কাঙ্ক্ষিত পরিমাণে মাছ ধরার আগেই আবার নিষেধাজ্ঞায় হতাশ জেলেরা। আর কয়েকদিন সময় পেলে এই খাতের সাথে জড়িতরা উপকৃত হতেন বলে দাবি তাদের। এই টাইমে বন্ধ দেওয়াতে একটু আমাদের সমস্যা, এই জোটা যদি ধরতে পারতাম একটু ভালো হতো। সামনে আমাদের একটা পূজা আসছে, অনেক কষ্টতে আছি। ধরেন যেমন মানুষজন যেটা সরকার বা গাউদন ধরছি, ওদেরকে বিদায় করতে কষ্ট হইতেছে। কুলে বিষয়ে মানছে ঋণ দিয়েছে, কিস্তি রয়েছে, কিস্তি দিয়ে বাজার দিতে আসে না। কজ্জা দ্বারা মাজন মাছ দিতে আসি, মাজন মানতে আসে না। তো মালিক আমাদের টাকা দিতে পারতেছে না, কারণ ব্যবসাতে লস গেছে। কারণ অন্য বছরের মতো এবছর মাছ খুবই কম। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সরকারি সহায়তার অংশ হিসেবে চট্টগ্রামের জেলেদেরকে 20 কেজি করে চাল দেওয়ার কথা, তা থেকেও বঞ্চিত হন বলে অভিযোগ অনেকের। এই যে 20 কেজি চাল দিয়ে আমাদের এই মাছগুলোর হয়, সব হয় না, কখনো হয় না। আর যে চালগুলো দেয় এগুলো মানুষ খাওয়ার মতো যোগ্য না। এগুলো একটি ফ্যামিলির মধ্যে 20 কেজি চাল এগিয়ে হয়, আর একটু বাড়ালে আরো ভালো হতো। ইনকাম এখন বন্ধ, পুজো চলে আসে সামনে, এখন আমরা কি করতে পারি? সরকার থেকে সাহায্য করতে হবে আমাদের। নিষেধাজ্ঞা শেষে 26 অক্টোবর থেকে আবারও সাগরে ইলিশ শিকারে যেতে পারবেন জেলেরা। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। কিশোরগঞ্জে 800 টাকার ইউরিয়া সারের বস্তা বিক্রি হচ্ছে 1100 টাকায়। বেশি দামে সার কিনে আমনে
কতটা লাভ হবে তা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে চাননি কোনো সরকারি ডিলার। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, ডিলাররা তাদের চোখ ফাঁকি দিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে বাজারে। তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে বাতিল করা হবে ডিলারশিপ। বিসিআইসি নিয়োগপ্রাপ্ত সার ডিলারের দোকানে তালা। 800 টাকার ইউরিয়া বিক্রি করছেন 1100 টাকায়। কথা বলতে রাজি হননি তাদের কেউ। খুচরা বিক্রেতাদেরও হুঁশিয়ারি দিয়েছেন, বাড়তি দামের বিষয়ে কথা বললে তার কাছে আর সার বেচবে না ডিলার। আমনের ভরা মৌসুমে ইউরিয়ার এমন মূল্য বৃদ্ধিতে দিশেহারা কিশোরগঞ্জের চাষিরা। সরকার ভর্তুকি দিয়ে সারের দাম নির্ধারণ করলেও সুফল পাচ্ছেন না তারা। 1100 টাকা কেজি মন বস্তা কিনে আনা, এই ক্ষেত্রের মধ্যে দিয়ে আমার কি লাভদায়ী হবে আর কি ফায়দাই পাবো? আমরা আনছি 1020 টাকা করিয়া, হ্যাঁ, আমি জানি যে সরকারি রেট 800 টাকা করে। সরকারে জানি যে ভর্তুকি দেয়, আর এখন দেখলাম যে না, এটা তো কিচ্ছুই পাইলাম না। আমরা কি করাম, এই এত দাম দিয়ে সার কিনলে তো আমরা কিছু করতাম পারি না। নিয়ম অনুযায়ী বরাদ্দকৃত সার আমদানির অ্যারাইভাল রিপোর্ট স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তাদের দেখিয়ে গুদামজাত ও বিক্রি করার কথা। অভিযোগ উঠেছে, তাদের চোখ ফাঁকি দিয়ে সারের কৃত্রিম সংকট দেখিয়ে যথেচ্ছা দাম হাঁকাচ্ছেন ডিলাররা। কোনো ডিলারের কারসাজির কারণে যদি এই মূল্য বৃদ্ধি পায়, অধিক মূল্যে বিক্রি করা হয় এবং কোনো কৃত্রিম সংকট তৈরি করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জড়িত ব্যক্তি যারা ডিলার বা আমাদের কোনো কর্মকর্তা যে ব্যর্থতা থাকে, সেটা আমরা আইনানুগ ব্যবস্থা নেব এবং তাদেরকে শাস্তির আওতায় আনব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলার বিসিআইসি নিয়োগকৃত 155 জন ডিলার এর মাঝেই 3868 মেট্রিক টন সার বরাদ্দ পেয়েছেন। সুমাইয়া আরিফিন অর্নি, যমুনা নিউজ। বছর বছর সংস্কার হয় খুলনা নিউ মার্কেটের, ব্যয় হয় মোটা অঙ্কের টাকা, কিন্তু এত অর্থ খরচ করেও পাল্টানো যায় না মার্কেটে ভগ্ন দশা। নিউ মার্কেটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কেডিএ বলছে, এবার বড় পরিসরে সংস্কার করা হবে যাতে আগামী 10 বছর আর তাতে হাত দেয়া না লাগে। ভবনের বাহির কিংবা ভেতর সবখানেই জীর্ণতার ছাপ। প্রতিনিয়ত খসে পড়ছে পলেস্তারা, বৃষ্টিতে ছাদ চুয়ে পানিতে ভাসে গোটা মার্কেট। পার্কিং সুবিধাবিহীন এই বিপণী বিতান ক্রমেই আকর্ষণ হারাচ্ছে ক্রেতাদের কাছে। নিউ মার্কেটের তত্ত্বাবধানের দায়িত্বে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ। সংস্থাটি বলছে, প্রতি বছর সংস্কারে ব্যয় অন্তত 5 লাখ টাকা। সেই হিসেবে 41 বছরে 20 কোটি টাকারও বেশি খরচ করেছে তারা। ব্যবসায়ীরা বলছেন, নামমাত্র সংস্কার শুভঙ্করের ফাঁকি। রেলিংগুলোর অবস্থা খুবই খারাপ এবং মরণফাত। যদি আপনি গোসল করতে চান বৃষ্টি হলে, তাহলে রাস্তায় দেওয়া লাগবে না, এই জায়গায় দাঁড়ালেই মোটামুটি ভিজে যাবেন। কাস্টমার আসলে সে যদি এখানে দাঁড়ায়, তার রিস্ক হয়ে যায় যে কখন একটা দুর্ঘটনা ঘটে। কি করে, কিরাম মেরামত করে, কি দিয়ে মেরামত করে, এটাই বুঝি না। বাহির দিয়ে কাজ করতেছে, এটার অর্থ বুঝাচ্ছে যে এটা আরো 10 বছরও ভাঙবে না। যখন এটা দেখবেন একটা অ্যাক্সিডেন্টে মানুষ মরবে, তখন এটা তাদের টনক নড়বে। নিউ মার্কেটের নকশা অক্ষুণ্ণ রেখে পরিকল্পিত সংস্কার নিয়ে দীর্ঘদিন কাজ করছেন এই স্থাপত্যবিদ। তার মতে, জোড়াতালি নয়, ঝুঁকিপূর্ণ মার্কেটটি সংস্কারে দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। স্ট্রাকচার কিন্তু খুবই ভালনারেবল। আপনি এটাকে জোড়াতালি দিয়ে রাখতে পারেন, কিন্তু সেই ব্যয়টা কিন্তু দিনে দিনে বাড়তেই থাকবে। এটা এমন একটা পর্যায়ে গিয়েছে, কিছুদিন পরে দেখা যাবে একটা স্থাপনা করে ফেলা ভালো ছিল, এরকম একটা পর্যায়ে আমাদের পৌঁছাতে হতে পারে। তবে এবার গড়ে 5 লাখ নয়, নিউ মার্কেট সংস্কারে একসাথে 1 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা নিয়েছে কেডিএ। নতুন দায়িত্ব পাওয়া চেয়ারম্যানের দাবি, বিশেষ পদ্ধতির এই সংস্কারের ফলে অন্তত 10 বছর অর্থ খরচ করা লাগবে না। আমরা রেট্রোফিটিংয়ে যাচ্ছি। রেট্রোফিটিং করার আসল উদ্দেশ্য হলো এটা যেন 8-10 বছর এটা নিয়ে স্ট্রাকচারে আর কোনো সমস্যা না হয়, আর এটার এর বাইরে হচ্ছে একটু গেট আপটা যেন সুন্দর হয়। আমরা হয়তো হলুদ কালারটা চেঞ্জ করবো, এখন যুগের সাথে চাহিদা মিলায়ে সুন্দর একটা কালার দিলে পরে যারা এখানে আসবে তারা একটা নিউ লুক পাবে, ভালো লাগবে। শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠানই নয়, খুলনার মানুষের অন্যতম মিলন স্থল ও আবেগের জায়গা ঐতিহ্যবাহী এই নিউ মার্কেট। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা। 10 বছরে বাংলাদেশের অর্থনীতির আকার বেড়েছে 3 গুণেরও বেশি, অথচ বীমা কোম্পানিগুলোর পেইড আপ ক্যাপিটাল বা
মূলধন থেকে গেছে আগের মতোই 30 থেকে 40 কোটি টাকায়। বিমা খাত সংশ্লিষ্টরা বলছেন, বিমা গ্রাহক ও শেয়ার হোল্ডারদের আস্থা বাড়াতে মূলধন বৃদ্ধি সময়ের দাবি। সুশান্ত সিনহার রিপোর্টে বিস্তারিত। দেশের অর্থনীতির আকার কত বড় বা ছোট তা নির্ণয় করা হয় মোট দেশজ উৎপাদন, সংক্ষেপে জিডিপির আকার দিয়ে। 2010 সালে বাংলাদেশের অর্থনীতি বা জিডিপির আকার ছিল 9,16,000 কোটি টাকা। 10 বছরের ব্যবধানে 3 গুণ বেড়ে বর্তমানে হয়েছে 30 লাখ কোটি টাকার বেশি। দেশের অর্থনীতির এই উন্নতির সাথে তাল মিলিয়ে এগোতে পারেনি বিমা খাত। বিশেষ করে বিমা কোম্পানিগুলোর পেইড আপ ক্যাপিটাল বা মূলধন বাড়েনি খুব একটা। বিমা আইন অনুযায়ী ন্যূনতম মূলধন বেঁধে দেওয়া হয়েছে জীবন বিমা কোম্পানির ক্ষেত্রে 30 কোটি টাকা, আর নন লাইফ বা সাধারণ বিমার ক্ষেত্রে ন্যূনতম 40 কোটি টাকা, যা বর্তমান অর্থনীতির তুলনায় খুব একটা সঙ্গতিপূর্ণ নয় বলে জানান বিমা উদ্যোক্তারা। ব্যাংকের জন্য পেইড আপ ক্যাপিটাল বৃদ্ধি করতে করতে 400 কোটি টাকাতে নিয়ে আসা হয়েছে। তো সেই আদলে দেশের ইকোনমিক গ্রোথের সাথে সাথে ইন্স্যুরেন্স কোম্পানির পেইড আপ ক্যাপিটালও কিন্তু বাড়তে হবে। 2010-এর আইন অনুযায়ী আমাদের পেইড আপ ক্যাপিটাল যেটা আছে ডেফিনেটলি আরও বৃদ্ধি করতে হবে। এজন্য বিমা আইনের 21 ধারাটি সংশোধনের প্রয়োজন রয়েছে। এটাও কিন্তু আইপিওতে আসার জন্য একটা যোগ্যতা। সুতরাং আমি মনে করি পেইড আপ ক্যাপিটাল যে কোম্পানির বেশি সেই কোম্পানির ভিত্তি অবশ্যই শক্তিশালী, আর পাবলিকের আস্থা, বিমা গ্রাহকদের আস্থা এবং সাধারণ বিনিয়োগকারীদের আস্থা সহ সকলেরই আস্থা ওই কোম্পানির প্রতি বাড়বে। এজন্য আমি মনে করি পেইড আপ ক্যাপিটাল বৃদ্ধি যতদূর পারে কোম্পানি এগুলি করা উচিত। যদিও পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি সহ বেশ কিছু বিমা কোম্পানি সেই ন্যূনতম পেইড আপ ক্যাপিটালের শর্ত পূরণ করেনি। তাদের ব্যাপারে কঠোর হওয়ার কথা জানায় নিয়ন্ত্রক সংস্থা। মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের চেয়ে কম আছে ক্যাপিটাল, তাদেরকে তো আপনার নতুন করে ক্যাপিটাল রেইজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনার কয়েকটা প্রক্রিয়া আছে, যেমন একটা হচ্ছে আপনার বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে ক্যাপিটাল রেইজ করতে পারে। রাইটস শেয়ারই মূলত আপনার এখানে লিকুইড যে ক্যাপিটাল বা ক্যাশ ফর্মে যে ক্যাপিটাল রেইজ করার বিষয় রয়েছে সেটা রাইটস শেয়ারের মাধ্যমে করতে পারে। যারা লিস্টেড নাই তাদেরই কিন্তু ক্যাপিটাল শর্টেজ আছে। আবার লিস্টেডের মধ্যেও কিন্তু কিছু আপনার রয়েছে যাদের ক্যাপিটালটা আপনার নিচে রয়েছে। সরকারি দুটি বিমা কোম্পানি সহ 81টি জীবন ও সাধারণ বিমা কোম্পানি রয়েছে, যার মধ্যে 51টি পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। আগামীকাল বিসিবির আলোচিত নির্বাচন, যেখানে 16 পদে লড়বেন 24 প্রার্থী। নির্বাচনে হার জিত যাই হোক, ক্রিকেটের সাথেই থাকতে চান প্রার্থীরা। এবার নির্বাচনে প্রথমবার লড়াই করা উবেদ নিজাম, ফাহিম সিনহা থেকে বর্তমান পরিচালকদের প্রত্যাশা নতুন কমিটি সঠিক পথেই রাখবে ক্রিকেটকে। আর প্যানেল না থাকায় যোগ্য অনেকেরই সুযোগ থাকবে বোর্ডে আসার, বলছেন সভাপতি নাজমুল হাসান পাপন। জিতি হারে আমি ক্রিকেটের সাথে থাকবো, মাঠের মানুষ মাঠে থাকবো। ক্রিকেটের সাথে দীর্ঘদিন জড়িত আছি, বোর্ডে থাকি না থাকি ক্রিকেটের সঙ্গেই থাকবো। মানে সবচেয়ে হাইয়েস্ট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করতে পারবো, আর যদি না আসতে পারি তারপরে কাজ করব। নতুন পুরনো সবার মুখে সুর একটাই, অভিজ্ঞতা আর মেধাকে কাজে লাগাতে চান, ছড়িয়ে দিতে চান ক্রিকেটকে। বুধবার বিসিবির নির্বাচনে অনেকেই পাবেন সেই সুযোগের টিকিট। আরও যত ভালো ভালো মানুষ আমাদের জানা এই ক্রিকেটের সাথে সম্পৃক্ত, যেই পরিমাণ আসার কথা ছিল সেই পরিমাণ কিন্তু আসেনি। তবে ভালো দিক হলো বেশ কিছু নতুন মুখ এসছে এবং এর মধ্যে কয়েকজন খুব ভালো। শক্ত প্রতিপক্ষ না থাকায় বর্তমান ক্লাব কোটায় 12 পরিচালক পদে কারা জিতে আসবেন সে হিসাবটা কঠিন নয়। প্যানেল না থাকায় নির্বাচনের থিম তাই তো 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। কে হারলাম কে জিতলাম কিছু যায় আসে না, কারণ আমরা সব এক। এর মাঝে অনেক মিসড কল প্রার্থী নিয়েও আছে গুঞ্জন। আসলে এরকমের বলাটা ঠিক না, যেহেতু আমি ইলেকশন করছি, আর ইলেকশন ইজ ডিফারেন্ট থিংস, অনেক কিছু হতে পারে, তো সেরকমেরই প্রত্যাশা করছি। তবে ভদ্রলোকের খেলা ক্রিকেটের মতোই নিরেট অনেক ভদ্রলোকই এবারের প্রার্থী। আমার জীবনের একটা শখ ছিল, মাই ড্রিম ছিল ক্রিকেট বোর্ডে এসে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করা। যেটা আপনি বললেন, রুট লেভেল এবং লোকাল ঢাকা লিগ চালানোর অভিজ্ঞতা আমার আছে অনেক বছরের, এবং আমি মনে করি ওটা আমার অনেক কাজে দেবে। আমি ক্রিকেটের সাথে আসলে সবসময় আমার বেস্ট এফোর্টটাই দেওয়ার চেষ্টা করেছি। আসলে আপনার এরকম একটা প্ল্যাটফর্ম না পেলে আপনার ন্যাশনাল ক্রিকেটের জন্য তো কাজ করা সম্ভব না। আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, প্লাস
ধরেন একটা কানেকশন হয়েছে ইন্টারন্যাশনাল লেভেল ইয়েদের সবাইকে নিয়ে যদি কিছু দিতে পারি। আবার যদি বিপিএল এর দায়িত্ব পাই তাহলে অবশ্যই বিপিএলটা আমাদের চেষ্টা থাকবে যে আমাদের যে ক্রিকেট ক্যালেন্ডারটা থাকে ওর মধ্যে যে বেস্ট যে টাইমটা, যে সময় আমাদের ন্যাশনাল টিম অ্যাভেলেবেল থাকবে সেই সময়টা করা। বুধবার সন্ধ্যাতেই জানা যাবে সাকিব রিয়াদদের দেখভালের দায়িত্বে কারা আসছেন। প্রশ্নের উত্তরটা সহজ হলেও কে না জানে গোপন ব্যালট ভাগ্য বদলে দিতে পারে যে কারো। তাহলে অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। আজ ওমানে প্রথমবার অনুশীলন নামার কথা বাংলাদেশের। একদিনের কোয়ারেন্টাইন শেষে এখানে টানা 4 দিন অনুশীলন করবে মাহমুদুল্লাহ রিয়াদের দল। তার আগে প্রত্যেকের করা হয়েছে করোনা পরীক্ষা, ফলাফল নেগেটিভ আসলেই কেবল অনুশীলন করার সুযোগ পাবেন ক্রিকেটাররা। দলের সাথে যোগ দেওয়ার কথা সব বিদেশি কোচিং স্টাফেরও। এই অনুশীলন ক্যাম্প আয়োজন করা হয়েছে বিসিবির নিজস্ব অর্থায়নে। এরপর 9 অক্টোবর শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে টাইগাররা। এর আগে গতকাল ওমানে পৌঁছে মাস্কাটের সানগ্রিলা হোটেলে উঠে টাইগাররা। মালদ্বীপে অনুশীলন করছে বাংলাদেশ দল, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অলোক হাসান। অলোক, আসরে কঠিন ধাপ পার করেছে, ফাইনাল খেলার মিশনের নতুন চ্যালেঞ্জ নেপাল। সে লক্ষ্যে দলের অনুশীলন কেমন দেখলেন? ভারতের সঙ্গে ড্রয়ের পর বেশ খানিকটা উজ্জীবিত নিশ্চয়ই। হ্যাঁ রবিন, ফাইনালে খেলার পরবর্তী ধাপ নেপাল নয়, মালদ্বীপ। 7 তারিখ হচ্ছে মালদ্বীপের সাথে বাংলাদেশের তৃতীয় খেলা, এবং সেই ম্যাচটি কিন্তু আসলে বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ মালদ্বীপ কিন্তু নেপালের কাছে কিন্তু হেরেছে। বাংলাদেশের নেপালের সাথে খেলা হচ্ছে একদম শেষ ম্যাচটি, গ্রুপ পর্বের শেষ ম্যাচটি। তাই আরেকটি জিনিস হচ্ছে, আমরা আজকে যখন প্র্যাকটিস কভার করছিলাম, আজকে জাস্ট রিকভারি করেছে যারা 60 মিনিট মানে 1 ঘন্টার উপরে খেলেছে, তাদেরকে আজকে রিকভারি করিয়ে খুব একটা বেশি চাপ দেয়নি কোচ। জাস্ট কিভাবে দ্রুতই তারা সুস্থ হয়ে উঠতে পারে পরবর্তী প্ল্যানিং এর জন্য, পরবর্তী ম্যাচের জন্য। এবং যে জিনিসটা আমরা বাইরে থেকে জানতে পেরেছি, কয়েকজন প্রতি প্র্যাকটিসেই বাংলাদেশি দর্শকরা কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন, তারা ছবি তুলছেন, ফুটবলারদের সাথে কথা বলছেন, ফুটবলারদের হাত নাড়ছেন, কিন্তু তাদের একটা কথা হচ্ছে তারা বাংলাদেশি ফুটবলারকে সাপোর্ট করতে আসছেন। কিন্তু আজকে আরেকটি জিনিস তারা আমাদেরকে বললো, সেটা হচ্ছে তাদের নাকি টিকিট দেওয়া হচ্ছে না। এই বিষয়টি নিয়ে আমরা একটু বিস্তারিত খোঁজ করার চেষ্টা করছি যে কি অবস্থা, আসলে আদৌ কি এরকম কিছু হচ্ছে কিনা। যেখানে টিকিট বুথ রয়েছে সেখানে নাকি স্বাগতিক যেহেতু, তাদের এগেনস্টে যাতে দর্শক বেশি না হয়, এই কারণে কিন্তু এখানে কিন্তু একটা টিকিট নিয়ে কিন্তু একটা খেলা চলছে। বাংলাদেশি যারা সমর্থক যারা আছেন তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে না, মালদ্বীপের সমর্থকদেরকে টিকিট দেওয়া হচ্ছে। আর মাঠের খেলার অবস্থা বলতে গেলে রিকভারি সেশন চলছে, বাকিরা মোটামুটি ভালোই আছেন, সবাই সুস্থ আছেন, এবং সবাই কিন্তু নিজেদেরকে মানিয়ে নিতে এবং এই ম্যাচে জয়ের পর বেশ উজ্জীবিত মালদ্বীপের সাথে। সেই ম্যাচে কিন্তু তারা ভালো কিছুই করবে আশা করি। ধন্যবাদ সহকর্মী অলোক হাসান। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। সঙ্গেই থাকুন।